সুদীপ্ত শিক্ষক বই না, বইটা নিয়ে রাখছি। রোজই বলে খাতা দেখাও। খাতা তোমাদের হচ্ছে আবার রবিবারে দেখাও। যে বেচে চলছিল অঙ্ক বই, অঙ্ক। এই পা গোটাও, না গোটাও। কি হয়েছে পায়ে? ওই দেখো ওর পা দেখো, ছাল উঠে গেছে ওর পায়ে, গুটিয়ে গোটাও। অত গুড়ে মিগেছে। আচ্ছা, অঙ্ক বইয়ের কোন জায়গাটা চলছিল বলো? নিজে করি 10.1। না আচ্ছা বলো তো কোনটা কোনটা করিয়েছিলাম? তাহলে বি থেকে শুরু করি। এখানে বলেছে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ এবং কোনগুলি অসীম দশমিক ভগ্নাংশ খুঁজি ও তাদের মধ্যে দশমিক সংখ্যাকে ঠিক মতো চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাই না? তার মানে তাহলে এখানে আগে সর্বপ্রথম ভাগ করতে হবে, তাই না? তাহলে 7কে 9 দিয়ে ভাগ। এই অরিত্র উঠে দাঁড়াও তো, বকছো কেন? কত ওঠো, কান ধরে উঠো, কোনে গিয়ে দাঁড়িয়ে থাকো। যাও যাও। কি কিছু বলবা? কি বলবা? তা যাও, না বললে হবে না, যাও, একদম বকবা না। হ্যালো, হ্যাঁ বলো। শুক্রবার সাইবার চেক করো। সে তো আগের দিন কিছু ঠিকঠাক করে দেওয়া হয়, আজকে বিকেলে পড়তে আসবে, তারপরে ঠিক করে দেবো। না না 4:30 না, আমি তো বলিনি, আমি গ্রুপে লিখবো, নোটিশ করবো। এই নাও, তাহলে এখন দেখো 7 9 থেকে ছোট, তাহলে দশমিক নিয়ে একটা শূন্য নিলাম। 6 নং 54 7 নং 63 8 নং 72, তাহলে 7 নং 63 পড়ে থাকলো 7 দশমিক দিয়ে আবার শূন্য,
আবার 7, তাহলে 63। তাহলে আবার 7, তাহলে দেখতে পাচ্ছি কি দশমিকের পরে 7 7 বারবারই চলে আসছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? অতএব 7/9 সমান সমান 0.777 ডট 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 সমান সমান 0.7 মাথায় পৌনঃপুনিক। আচ্ছা, এবার হশুতে কি লিখবো? বলছে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম দশমিক ভগ্নাংশ তার বলো। এটা কি সসীম হচ্ছে? হচ্ছে না, অসীম হচ্ছে। তাই লিখি 7/9 হলো অসীম দশমিক ভগ্নাংশ। না না, আচ্ছা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং একে আবৃত্ত দশমিক সংখ্যাতে প্রকাশ করলে হয়। শূন্য দশমিক সাতের মাথায় পৌনঃপুনিক। শোনো, এর পরের অঙ্কগুলো থেকে আমি শুধুমাত্র সসীম না অসীম সেটা লিখবো, আর আবৃত দশমিকে প্রকাশ করলে কি হয় সেটা লিখে দেবো উত্তরে। বাদ বাকি তোমরা নিজেরা ইতিহাস লিখে নেবা। আচ্ছা, সি এরটা 1/6 গোটাও। বলো বলো বলো, এখানে দুটো সাথে পরে ডট ডট দেওয়া আছে না, এর মানে কি আরো 7 আসবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা আবার করবো না বেশি। আচ্ছা তাহলে 1/6, তাহলে 1 ভেতরে দশমিক দিয়ে শূন্য নিলাম, 6 খেয়ে পড়ে থাকলো কত? 4 দশমিক দিয়ে শূন্য, 6 6 36 পড়ে থাকলো 4 দশমিক দিয়ে শূন্য, আবার 6 6 36। তাহলে দেখতে পাচ্ছি কি বারবার 1 দশমিকের পরে 1, তারপরে 6 6 6 6 আসছে। তার মানে আমরা এটা বলবো যে 1/6 মানে হচ্ছে 0.16। কোথায় গো? হ্যাঁ 4 হবে। তাহলে সমান সমান 0.16 এর মাথায় পৌনঃপুনিক। আচ্ছা 6 এর মাথায় পৌনঃপুনিক হলো কেন? 6টা বারবার আসছে না? আচ্ছা ঠিক আছে, এরপরে আমি উত্তর কি লিখবো? এটা কি দিল, অসীম না সসীম? এটা অসীম। আর এটাকে আবৃততে প্রকাশ করলে হচ্ছে 0.16 এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, তো বাদ বাকি যা উত্তর আছে পূর্ণ বাক্যে তোমরা লিখে নেবা। সসীম মানে যেটা শেষ হয়ে যায়, আর যেগুলো শেষ হয় না হ্যাঁ আমি বলছি তো, আমি বললাম সসীম মানে হচ্ছে ও আচ্ছা ডি এরটা, এই সুদীপ তুলে দাও তো, ওঠো 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 ওঠো, খাতা নাও, খাতা নাও, অঙ্ক করে আনছো তো? হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলাও, খাতা নাও। ওটাই তো বলছি, খাতা নাও, হাতের হাতে তুলে নাও। হ্যাঁ গুলিয়ে যাক, বেশি বকে। ডি এরটা 7/11, খুব বকে, এত বকো কেন? 6 11 66, 4 দশমিক 0 7 দশমিকের জন্য 0, আবার দেখো 6 11 66 পড়ে থাকলো 4 দশমিকের জন্য 0, 3 11 33। ও তার মানে বারবার বোঝা যাচ্ছে কি 6 3 6 3 6 3 করে রিপিট হচ্ছে।
কি লিখবো? অতএব 7/11 সমান সমান 0.6363 ডট 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 সমান 0.63। এইবার দেখো, ইয়েস, যেহেতু 6 আর 3 এই দুটো সংখ্যা রিপিট হচ্ছিল, তাহলে 6 আর 3-এর মধ্যেতেই পৌনঃপুনিক থাকবে। দুটোতে এই শোনো, যে সংখ্যাটুকুনি বারবার আসে, পুনরায় আসে, তাকে আমরা তার মাথার উপরে পৌনঃপুনিক দেবো। তাহলে 6 আর 3 দুটো একসঙ্গে, মানে 63 একসঙ্গে আসছে না, ওই জন্য 63-র মাথাতে আমরা পৌনঃপুনিক দেবো। 6-এর মাথাতে দিতে হবে, 3-এর মাথাতেও দিতে হবে। পৌনঃপুনিক জোরে বলো, জোরে। কাটা হয় না, সেটা আগে এগুলো করিয়ে নি, তারপরে শেখাবো। এই মুছে দিলাম, আইসি করে এনেছে এগুলো। হ্যাঁ বলো অরিত্র, কি বলছিলে? এই ঠিক করে বসো বাবু, কি হচ্ছে ওগুলো? তুমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছো, বলবা না, একদম না। আচ্ছা 11/12, 11/12। আচ্ছা 11.0 বলো কত নেবো? 12 করে না, এই আয়ুষি 12 করে নামতা। 8 বরং 96, 9 বরং 108, 108, 9 বরং 100। পড়ে থাকলো 2.0, 12 একে পড়ে থাকলো 8, 6 বরং 72, পড়ে থাকলো 8, 6 বরং আবার 8। ও তাহলে পেলাম যে 11/12 সমান সমান 0.916666 ডট ডট ডট। হ্যাঁ, তাহলে উত্তরে কি লিখবো? অসীম আর পৌনঃপুনিকে প্রকাশ করলে হবে 0.916-এর মাথায়। সুদীপ্ত বসে পড়ো, কথা বলবা না। 60 কি করে হলো? ও 20 থেকে 12 বাদ দিলে তোমার 6 হয়েছে কেন? 20 থেকে 12 বাদ দিলে 8 হবে, ঠিক করো খাতায়। এই সুদীপ্ত দেখো, আমি কিন্তু অনেকবার বললাম, এরপরে কিন্তু পুরো ক্লাস দাঁড়াতে হবে, কান ধরে দাও, একদম কথা না। এফ 15/37। কত নেবো বলো ফার্স্টে? 4 দিয়ে। একশো 48, 7 দিয়ে করলে, এই সরি 4 দিয়ে করলে একদম 148, মানে 2 কম আসছে, তাহলে 4 দিয়ে করলে বেটার হবে। 4 দিয়ে তাহলে হলো 2, দশমিকের জন্য 0, কাজ হচ্ছে না। পাঁচ দিয়ে, হ্যাঁ ঠিক বলছো, 5 দিয়ে 185। 5 দিয়ে করলে তাহলে হলো 15। 6 দিয়ে কেন? দশমিকের জন্য 0, আবার 4 দিয়ে। 405, 405 রিপিট হচ্ছে বারবার। আচ্ছা 2 এলো, দশমিকের জন্য 0, কাজ মিটলো না, 0 বসে আরেকটা 0 নিলাম, দিয়ে 5 দিয়ে করলে 100। ইয়েস,
তাহলে দেখা যাচ্ছে কি বারবার 405 405 রিপিট হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? শূন্য না 15/37 শূন্য 0.405 405 ডট ডট ডট। হ্যাঁ আচ্ছা এইবার একটা জিনিস তোমরা বুঝবা, দেখো যে 405 এই তিনটে সংখ্যা একত্রে রিপিট হচ্ছে, তাহলে ইয়েস ইয়েস যে সংখ্যাটা পুরোটা রিপিট হয় তার প্রথম এবং লাস্টের সংখ্যাটাই পৌনঃপুনিক বলে, মাঝখানে তার মানে পৌনঃপুনিক আছে। ঠিক, তাহলে অসীম আর যে 0.4 মধ্যে পৌনঃপুনিক, 0.5 মধ্যে পৌনঃপুনিক। সাইনের মিলেছে? টুকছো দেখি হাত সরাও, সরাবো তো, ভুল হলে টুকে না, কিন্তু এই কুড়েমিগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? এখন যদি ভাগ করতে না পারো তাহলে যদি কুড়েমি করো তাহলে ভাগ শিখতেই পারবো না সায়নি কোনোদিন। জি এর অঙ্কটা, জি এর অঙ্কটা বলেছে যে 2/15, দশমিকের জন্য 0, 15 একে 15 পড়ে থাকলো 5, দশমিকের জন্য 0। এই আয়ুষি গান করে না। ও তাহলে একটা জিনিস যেটা পাওয়া গেল, কি হয়েছে? হ্যাঁ, তাহলে 2/15 সমান সমান 0.133 ডট ডট ডট। এর মানে হচ্ছে বারবার 3 আসছে না, এই জন্য কি লিখবো? 0.13 এর মাথায় 15। তাহলে উত্তর অসীম না সসীম? এক কি রিপিটেশনে আসছে, তাই জন্য বলছে না, যে রিপিট হবে সে আসবে। এই সায়নের একটা অঙ্ক মেলেনি, একটাও মিলেছে? যেগুলো মেলেনি টোকো করো, করছি না, নিচে যাওয়া তো বন্ধ, তার লোকে চুরি খুঁজে পাবে না, আমার দোষ হবে, আমি খুঁজে বেড়াবো 2 ঘন্টা ধরে। 4 7 8 আছে, 280। তুমি কোথায় যাবা? যাও, ও আসুক তারপরে যাবো। আজকে লাস্ট, যদি বাই চান্স যদি দেখে যে চটি হারিয়েছে কারুর যে কোনো ভাবে, তাহলে কিন্তু আমি আর বার করতে, তোমাদের আমি পরিষ্কার নোটিশ ঝুলিয়ে দেবো ওখানে, ক্লাস 6 বাইরে যাওয়া বন্ধ, আর বাইরে যেতে দেবো না। আমি ছেলে মেয়ে জানি না, শুরু করার আগে, পড়া শুরুর আগে জল খাওয়া ট্যাঙ্কি লোড করে রাখবা, ট্যাঙ্কি লোড ট্যাঙ্কি খালি। আচ্ছা এই সেটা দেখো, এই এই চুপ চুপ, এই যে অঙ্ক, ও আসুক তারপরে বলো 63 কে কত দিয়ে গুণ করবো? 49 6 36 6 7 42, 7 দিয়ে করি। 7 দিয়ে 8 দিয়ে করি, 6 8 48, 49 ও 50 হয়ে যাচ্ছে, তাহলে 7 দিই।
দেখো আবার 490 চলে এলো, 49 এলো, দশমিকের জন্য ফ্রিতে শূন্য, তাহলে আবার 7 দিয়ে যাবে। ও তার মানে একটা কথা আমরা বুঝতে পারছি যে বারবার 7 আসছে, তাই না? তো কি লিখবো 49/63 সমান সমান 0.77 ডট 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 সমান সমান 0.7 মাথায় বনবনি। এবার উত্তর কি লিখবো? অসীম। এই রিতম তোমার মুখ দিয়ে কিন্তু খুব আওয়াজ বেরোচ্ছে, চলে আসো। যখন আসবে তখন খেয়াল রাখবো। কই বললে? আমার মনে নেই কিছু। যদি কেউ লুকে সবার দোষ, আমি জানি না। আমি যদি চটি যদি তোমাকে তুমি চটি লুকাও। কে গো? আমি কি বলেছি তুমি লুকাও? আমি বললাম যে যদি কেউ লুকায়। এই এই কথা না, চুপ। আচ্ছা আয়ের অঙ্কটা 11/37 কত দিয়ে করবো বলো? 3 দিয়ে না 4 দিয়ে? 3 দিয়ে করে দিই। 3 7 21 2। ও 2 দিয়ে। রুদ্র 7 গুণে 14 7 গুণে 1 3 6 7, ঠিক আছে। আচ্ছা জিত ভাগ করা বুঝতে পারছো না? পারছো না? হ্যাঁ, রাফ গুলো কিন্তু টুকতে হবে ভালো করে। ও নাম জিত। তুমি ঢুকছো না কেন? খাতা চেক করবো কিন্তু। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কত নেবো বলো? 3 দিয়ে আছে তো 9 দিয়ে দেখি। আসো। 7 9 63 3 দেখলো 6। সুদীপ্ত যাও। এই নাড়াচাড়া করছো কেন তুমি ওটা? 7 9 63 3 দেখলো 6 3 9 27 6 33। তিন নং 27 6 দিয়ে করি। আচ্ছা 7 দিয়ে করি। আচ্ছা 25 8 দিয়ে করি। তাহলে 7 দিয়ে করবো। 2 5 9 1 1 10। ও আচ্ছা 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 আচ্ছা, দেখো আবার 110 চলে আসছে না? তার মানে কি 2 9 7 2 9 7 বারবার রিপিটেশনে আসবে। তাহলে অতএব 11/37 সমান সমান 0.297 297 ডট ডট ডট। তাহলে অতএব আচ্ছা উত্তর কি হবে বলো? অসীম না সসীম? অসীম। সসীম মানে যার শেষ আছে, চলে যাবে, শেষ নেই। আবার অরিত্র যে বলেছে যে 12/70। যাও
এই দেখো ঠিক দেখো, এই দেখো 50, দেখো আমাদের এই লাইনে 50 এসেছিল না, দেখো আবার এখানে 50 এসছে, এর মানে কি, মানে এই 1 7 1 4 2 8 5, হ্যাঁ পুরোটা রিপিট হবে। ইয়েস, আচ্ছা এবার তোমাদের যে ভুলটা হবে একটু বলে দিই, ভালো করে দেখো, আমাদের রিপিটেশনের জায়গা শুরু হচ্ছে কোথা থেকে, 500 থেকে, কোথা থেকে 500, তাহলে এখানে 500 কোথায় এসছে, এটা তাহলে 500 কে কত দিয়ে ভাগ করে জানেন, 490, 7 7 তো 90, মানে কি আমাদের অঙ্ক স্টার্ট হচ্ছে কোথা থেকে, 7 থেকে, মানে রিপিটেশন হওয়া শুরু হবে কোথা থেকে, 7 থেকে, তাহলে 0.1, হ্যাঁ একের মাথা থেকে কিন্তু পৌনঃপুনিক শুরু হবে না, কারণ রিপিটেশনে আসবে কি 7 আসবে, 1 আসবে না, তাই তো আয়ুষি করে আনছো, হতেই পারে না, করে দাও খাওয়া দাও, ঠিক আছে, বাহ আজকের আবহাওয়াটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, কেমন ঘুম ঘুম পাচ্ছে, হ্যাঁ যেমন হয় 10:30টায়, আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমানো চলবে না তো, চোখে জল দিয়ে পড়তে হবে, কিছু করার নেই, বিষয়টা যে তোমার ঘুম পাচ্ছে বলে যে তুমি ঘুমাবো তা যেন না হয়, কাজ কমপ্লিট করতে হবে, তোমার এই লেজ গুলো তোমার কাছে রাখো, আচ্ছা কে 1/2, হ্যাঁ বলো, হ্যাঁ এই অঙ্কটা দেখো, দেখো 1/2 মিলে গেল না, তাহলে এটা কি হবে, সসীম, এটা এইটুকুনি উত্তর না, এই যে কে এল 9/45, এটা মিলে যাবে, ইয়েস, বলো আয়ুষী দেবো, আচ্ছা আগের দিন এম কি করে দিয়েছিলাম, তাহলে এম করব, তাহলে জিত সব টুকতে পেরেছো তো, হ্যাঁ টুকতে পারোনি, তা আমাকে বললে না কেন যে আমি পারিনি টুকতে, দাঁড়াও, না না কোনটা হয়নি, হ্যালো দা বলো, হ্যাঁ ক্লাস 10 আছে তো, ও না টাকা ছিল না, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, এই যে সোনার চাঁদ গুলো, আর এই যে সায়ন কুমার, হ্যাঁ বাবু বসো,
বাড়িতে মনে হচ্ছে পা সরকে তুলে দিয়ে অঙ্ক করো। বাড়িতে মোবাইল আছে, খাতায় লিখে নাও। ওখানে না, লাস্টের পেজে লিখে নাও। চুপ চুপ। ইউটিউব দেখো, ইউটিউব দেখতে পারো। হ্যালো, ও ঠিক আছে। এই শোনো, যেগুলো লিখতে পারলে না না আমাকে বলবা, লিখতে না বললে আমাকে বলবো, তো মোছার আগে তুমি জিজ্ঞাসা করি হয়েছে কি হয়নি। ইউটিউবে যাবা, আজকে সন্ধ্যাবেলা ভিডিও আপলোড সন্ধ্যা হয়ে যাবে। ইউটিউব চেনো তো? এই যে এরকম হয়, এটাই চাপ মারতে হয় ফোনে, ভিডিও চলে আসে। আচ্ছা, ইউটিউবে দেখো উপরের দিকে সার্চ বলে একটা অপশন থাকে, দেখেন থাকে না? এই যে সার্চ বার থাকে উপরে, ওখানে গিয়ে সার্চ করবা এসএস সিসি ডিসি, এসএস সিসি ডিসি, ঠিক আছে? সন্ধ্যাবেলা থেকে সার্চ করবা, দেখবা যে আজকে ক্লাস আসবে। কেমন দেখাবে? এরভাবে চুপ চুপ চুপ। কেমন দেখাবে বলে দিই, দেখ যেই সার্চ করবা দেখে যে উপরে একটা গোল্লা করে চ্যানেল এসছে, এরকম লেখা আছে এসএস, হয়েছে? এটা চাপ মারবা, এই চুপ চুপ চুপ, চাপ মারবা, দিয়ে দেখবা যে অনেক কিছু খুলে গেল। ওখানে গিয়ে ভিডিওসে যাবা, ঠিক আছে? ভিডিওসে গিয়ে দেখো উপরের দিকেই থাকবে, লেখা থাকবে যে ক্লাস 6, মানে অনেক কিছু, অনেক ক্লাস থাকবে, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এভাবে অনেক কিছু থাকবে। তুমি কোনটা খুলবা? 6 খুলবা, দেখবা যে আজকের এই ক্লাসটা আছে, উপরে ডেট দেখে নেবা 3/5/24, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তারপরে দেখবা যে ওই তুমি কোন অঙ্কটা ঢুকতে পারোনি, সেটা ওখান থেকে ঢুকে নেবো। বাড়িকে ঢুকে নিয়েছো? বাড়িকে ঢুকে নিয়েছো? থাক। এ ও ও ঠিক আছে, ঢুকে না। এ আচ্ছা চুপ। এন 6/13, তাই না? 5 65, তাহলে 4 52, তাহলে হলো 8.0, 6 13 6 13 78, 6 13 পরে থাকলো 2 0, 13 একে পরে থাকলো 7 0, আচ্ছা 5 13 65, পরে থাকলো 5 0, 3 13 49, 0.0। আচ্ছা দেখো 10 এসছে না, কিন্তু কাজ তো হচ্ছে না, তাই 0 বসিয়ে একটা 0। 8 13 8 13, 8 13 বেশি হয়ে যাবে, 7 13 নিতে হবে। 7 13 91, 7 13 91, 9 দিয়ে 0, তাহলে এবার 7 13, না 6 13, 6 13 78, 12 কি আগে এসছে কোথাও? আচ্ছা, আমার তো বোর্ড শেষ হয়ে গেল, তাহলে আমি করবো কি, এই অঙ্কটা এই 12টা এখানে তুলে নেবো। 13 কি করে হয়? আচ্ছা 12 দশমিকের জন্য 0 নেব, 100 কেজি। 9 তোর অঙ্ক কত? কোথায় গো? কাটলে কেন?
8 ও এখানে এই চুপ চুপ চুপ, এখানে ভুল হয়েছে। এখানে হ্যাঁ 39, 3 13 39, 39। তাহলে 110। আচ্ছা তো একবার মিলিয়ে নি। হ্যাঁ 4 6 1 5 3, তাহলে 110। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে কি, এই 9 13 কত? তাহলে 26 না, 117। 8 13 104, তাহলে এখানে হবে 8। দেখো 80 আগে ছিল, এই যে 80 আগে, এই যে 80 ছিল, দেখেছো? তার মানে 80 কত নাম্বার ঘরে ছিল বলো তো? দেখো 1 নাম্বারে 52, 2 নাম্বারে, তাহলে 6 থেকে রিপিট চালু হবে। 6 থেকে বলো, 6 থেকে রিপিট হওয়া চালু হবে, যেহেতু 8 ওখানে আছে। তাহলে উত্তর কি লিখবো না, অতএব 6/13 সমান 0.461538। ও না, ও তোমার তাহলে কেটে করতে হবে, তাহলে করো। হ্যাঁ হ্যাঁ, ওই C6 দেখাবো না। ও খাতা তোমার, উত্তর তো একটা তো লেখা নেই। রাতুলের এগুলো হয়ে গেছে না আগে? 110। ইউ আর রাইট। এই দাও 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 দাও। ও একটা ভালো জিনিস খেয়াল করেছে, 10 থেকে 4 বাদ দিলে তো 6 হয়। ও 6 দিলে তাহলে প্রথম সংখ্যা হচ্ছে, খুব একটা ভুল হয়নি, বেকার বুঝলাম। তার মানে যদি 6, তাহলে 6 আমাদের প্রথমে ছিল, তার মানে রিপিট 4 থেকে হবে, তাহলে রিপিট 4 থেকে হবে। এই কাটাকুটি বেশি, এই চুপ, কাটাকুটি বিশেষ প্রয়োজন নেই যে। হ্যাঁ হ্যাঁ 4 6 1 5 3 8 ডট ডট ডট, তাহলে রিপিট হচ্ছে কত? 4 6 1 5 3 8। তাহলে 8 এর মাথায় পৌনমণিক আর 4 এর মাথায় পৌনমণিক, উত্তরে অসীম হবে না সসীম হবে? এ তো সবে সবে শুরু হলো, ধরো। আচ্ছা এরপরে দশমিক, এই আমি খাতা চেক করবো, ধরো ওর। ওরম করছিল কেন হনুমান? দাও। এই গন্ডার কুমার, বকছো কেন তখন থেকে? কাজ কেন, তুমি লেগেছে নাকি? সবার সামনে অপমানিত হলো, ছি। হনুমানকে এতবার বললাম চুপ থাকো চুপ থাকো চুপ থাকো, ওরে চিল্লানো। চোখ ধরেছে, যাও। ঠিক হয়েছে, চিল্লাবা, মার খেয়েছে, এখন দেখো সারা ক্লাস ঠান্ডা থাকবে। দেখেছো? আচ্ছা মারামারি আমার করতে খুব একটা ভালো লাগে না, জানো? তোমাকে সেই প্রথম থেকে বলছি, তুমি শুনবা না, আমি কি করবো বলো?
হ্যাঁ হ্যাঁ, না না অনেকগুলো খেয়েছে না, লজ্জায় কেঁদে ফেলেছে। ইস, হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দশমিক ভগ্নাংশ আপাতত পেলাম যে দু ধরনের, একটা সসীম একটা অসীম, তাই না? হোক না হোক, হতে পারে কি। ও হ্যাঁ, এগুলো তো নাম্বারিং করা হতো, নিজে করে 10.2, নিজে করে 10.2 বার করতে বই কই ব্যাগে। ও বার করো। ওর কাকে, তো বই কই তোমার? হ্যাঁ এল অব্দি তাহলে। এই এইখানে দেখো নিচে করি 10.2 হয়েছে। এই অঙ্কগুলো দেখো নাম্বারিং করা নেই না, প্রত্যেকটা অঙ্কের নিচে নিচে না এবিসিডি করে লিখে নাও, লিখে নাও, তুমি লিখে নাও, লিখে নাও। ঠিক আছে, লেখো। হ্যাঁ হ্যাঁ, ও তুমি আবার এই অঙ্কে লিখেছো। পা গোটাতে বলেছি না, পা গোটাও। জিত দাগানো হয়েছে, বাহ। আচ্ছা এবার দেখো জিত, আচ্ছা দশমিক ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য আছে, দেখো দেখো কিছু কিছু দশমিক ভগ্নাংশ মানে আবৃত দশমিক ভগ্নাংশ এরকম হয়, দেখো লেখা আছে 0.576। এখানে পৌনঃপুনিকটা মনে করো শুরু হলো 5-এর মাথা থেকে 6-এর মাথা পর্যন্ত হলো, মাঝের সংখ্যা তো দরকার নেই। আবার দেখো কখন এরকম হতে পারে 0.576, পৌনঃপুনিকটা শুধুমাত্র 7 আর 6-এর মাথা দিয়ে আছে, হতে পারে না? পারে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি, দেখো যে প্রথম ক্ষেত্রে দশমিক তার পরের যে প্রথম সংখ্যা তার মাথা থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো দশমিকের পরের সংখ্যা থেকে কি পৌনঃপুনিক শুরু হয়েছে না, তাহলে এদের দুজনের সংখ্যা দুটো আলাদা, এই দুটো সংখ্যা তাহলে কি হবে আলাদা। যখন দশমিক সংখ্যার ঠিক পাশের সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে সেটাকে আমরা কি বলবো, প্রকৃত বা শুদ্ধ, কি বলবো, শুদ্ধ আবৃত্ত দশমিক, এই কথা বলে না, দশমিক সংখ্যা। অন্যদিকে যখন দেখবো দশমিকের পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, তারপরের সংখ্যা মানে তার পরবর্তী মানে দশমিকের পরের সংখ্যাতে নেই, তারপরে যে কোনো সংখ্যা থেকে পৌনঃপুনিক আছে, তাদের আমরা কি বলবো, মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। বলতে পারলাম? তার মানে কি দশমিকের পরের থেকে যদি পৌনঃপুনিক শুরু হয় তাহলে শুদ্ধ, দশমিকের পরের ঘরে যদি পৌনঃপুনিক না থাকে তাহলে কি হবে, অশুদ্ধ না মিশ্র। তাই আইসি আইসি হলো, যা দাদা তো আর করাবে না, বেঁচে গেলাম। C6 পরে আগে দুটো অঙ্ক করবো তারপরে, আর না প্রথমটা এ নিজে করি 10.2, নিজে করি 10.2 এর 5/6, তাহলে 5/6 যদি আমি ভাগ করি তাহলে 5 দশমিকের জন্য 0, 6 7 42, 6 8 48, পড়ে থাকলো 2 দশমিকের জন্য 0 3 6, 18 পড়ে থাকলো 2 দশমিকের জন্য 0 3 6, 6 আবার কি 18, তাহলে বারবার 3 3 3 3 আসছে না, তাহলে আমরা কি বলবো, অতএব 5/6 সমান 0.833 ডট 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 না 0.8
3-এর মাথায় পৌনঃপুনিক। হ্যাঁ হ্যাঁ, এবার এটা বলো তো, এইখানে দেখো দশমিকের পরের সংখ্যা 8, 8-এর মাথায় কি পৌনঃপুনিক আছে না নেই? নেই। তাহলে এটা শুদ্ধ না মিশ্র? মিশ্র। তাহলে উত্তরে আমরা কি লিখবো? কোশ্চেনে বলেছে যে শুদ্ধ না মিশ্র সেটা খুঁজি। তাহলে লিখবো যে 5/6 ভগ্নাংশটি হলো, হ্যাঁ বলছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। আচ্ছা রুদ্র আর বাকিরা ভালো করে দেখো যে 5/6 ভাঙার পর যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটা আসে সেটা কেমন? 0.83। আচ্ছা এখানে দেখো দশমিকের পরের সংখ্যা কত? 8, 8-এর মাথায় কি পৌনঃপুনিক আছে? নেই। কিন্তু 3-এর মাথায় তো আছে। তার মানে কি সংখ্যা? মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কিন্তু দশমিকের পরের সংখ্যাটা যেহেতু পৌনঃপুনিক নেই, তাই এটাকে আমরা কি বলবো? মিশ্র। কিন্তু যদি 8-এর মাথাতে পৌনঃপুনিক থাকতো তাহলে কি বলতাম? শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে তোমাদের হচ্ছে এর মধ্যে শেখানো হলো। হ্যাঁ তুমি করে আনো না, আমি কিছু বলছি না, এগোটাই করে আনো। একটুখানি পড়া দিচ্ছি, পরের দিন হচ্ছে বেশি করে দেবো। নিজে করে 10 পর্যন্ত পুরোটা করে আসো, পরের দিন হচ্ছে নতুন, পরের দিন পরীক্ষা। তাহলে অরিত্র শুদ্ধ আর মিশ্র কি বুঝতে পারলে? এক্সিলেন্ট। না ওর মাথা এখন ঠান্ডা হয়েছে। আচ্ছা আচ্ছা বিজ্ঞানে কি আছে একটু দেখি। ও এইটুকুনি না, পড়া দেখো। বই দিয়ে দিয়েছে যার বই। ওটা গরু না তো? 153 53। হয়ে গেছে, দেখাও। তোমরা সবাই চুপ না করলে আমি বলবো না। এইটুকু বাকি প্রশ্নগুলো কোথায় যাবে? এই নাও। হনুমান আগের দিন যতটা পড়েছিলাম সেই পেজটা বার করতে পারছো না? কত পেজ করে যাচ্ছে তখন থেকে? বেরিয়েছে 17 নম্বর প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্র। এরপরে হচ্ছে 19, তারপরে 20 সূর্য কিভাবে বায়ু প্রবাহ, হ্যাঁ 21 দৈনন্দিন জীবনে। হয়েছে, অনেক ধন্যবাদ। পেজ উল্টাও। টপিক সি, শক্তি শৃঙ্খলের ধারণা। শক্তি শৃঙ্খলের ধারণা ও শক্তির সমস্যা। টপিক সি। তোমরা যদি বকো তাহলে আমি কি করে দেবো? আমি বলছি তো, শোনো চুপ। 1 উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য। 2 একটি তৃণভূমির খাদ্য জালের উদাহরণ।
শেখাবো। 5 অনবীকরণযোগ্য ও নবীকরণযোগ্য শক্তির পার্থক্য। আচ্ছা, আমার মনে হচ্ছে কিছু একটা জিনিস আগের চ্যাপ্টারে মিস আছে। বকো না তো। হ্যাঁ ঠিক ধরেছি, কিছু মিস নেই। 1 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1। প্রথম শ্রেণীর খাদক। 2 দ্বিতীয় শ্রেণীর খাদক। 3 তৃতীয় শ্রেণীর খাদক। 4 খাদ্য শৃঙ্খল। 5 বনভূমির খাদ্য শৃঙ্খল। 4 হচ্ছে খাদ্য শৃঙ্খল, বনভূমির খাদ্য শৃঙ্খল হচ্ছে। আচ্ছা বলছি বলছি বলছি। তারপরে দেবো না ভাবছি, তোমার বাচ্চা ছেলে পেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের হচ্ছে পড়া থাকলো। দাঁড়াও না, এখনো দিইনি, দাঁড়াও। 11 পর্যন্ত। 11 নম্বর প্রশ্ন দেখাও, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের পার্থক্য। খাদ্য জালের পার্থক্য। এবার শোনো, ইয়েস। আচ্ছা, আগের দিন যে টপিকটা পড়া ছিল সেই টপিকে আমরা জেনেছি যে 8 ধরনের শক্তির কথা, আর একটা শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরের কথা, তাই না? তার মানে একটা কথা, যদি শক্তি থাকে তাহলে সেই শক্তিটা হয় কোনো স্থানে আবদ্ধ থাকতে পারে, যেমন ব্যাটারি কারেন্ট আবদ্ধ থাকে। এবার ব্যাটারি থেকে তড়িৎ শক্তির সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। একটা হচ্ছে আলো উৎপাদন করতে পারি, 2 নম্বর হচ্ছে মোটর ঘোরাতে পারি, যান্ত্রিক শক্তি তৈরি হতে পারে। তার মানে কি, শক্তি একটা রূপ থেকে অপর রূপে রূপান্তরিত হয়, না না রূপান্তরিত হয়। এটাকেই বলা হচ্ছে কি শক্তির এই নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র মানে শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে যে ধরো জলবিদ্যুৎ। দেখো জলবিদ্যুৎ তৈরি করা হয় কি করে, কোথায় ঘটনা যাবেন? ইয়েস, জলবিদ্যুৎ কেন্দ্রে সবার প্রথমে বাঁধ, নদীর পাহাড়ি অঞ্চলে নদীতে বাঁধ তৈরি করা হয়, হয়ে গেল ড্যাম বলে ওগুলোকে। বাঁধের তলদেশে কি থাকে, নালী থাকে। নালীর সামনে কি দেয়, টারবাইন। ওরা কি করে, বর্ষার আগে পর্যন্ত ভালো করে জল জমায়, হয়ে গেল। জল জমানোর পর যেই বর্ষার জল চলে আসে, ড্যাম পুরো ভরে ভরে যায়, তখন কি করে জল ছাড়তে থাকে। যেই জল ছাড়ে টারবাইন ঘোরে, আর টারবাইন ঘুরলে কি হবে, বিদ্যুৎ তৈরি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে সূর্যের হাত কোথায়? ইয়েস, দেখো সূর্য যখন তাপ দিচ্ছে, এই সূর্য এই গাছপালা থেকে বাষ্প, পুকুর নদী খাল বিল আমাদের কান্নার জল, সব জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। বাষ্পীভূত হয়ে কোথায় যাচ্ছে, আকাশে। আকাশ থেকে মেঘ হচ্ছে, মেঘ উড়ে উড়ে পাহাড়ের মাথায় চলে যাচ্ছে। যে পাহাড়, না 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 বৃষ্টি হচ্ছে, ধরো বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার পরে যে জল এলো, সেই জলটা কি হলো, পাহাড়ে নদীর মাধ্যমে আবার সেই ড্যামের মধ্যে আটকে গেল, ড্যাম ছাড়া হলো, টারবাইন ঘুরলো, বিদ্যুৎ তৈরি হলো। আচ্ছা, এখন যদি বরফের হিসেবে বলি, তাহলে আমি হিমালয় নিয়ে বলছি। ওই তো নদ নদী খাল বিল পুকুর আমাদের কান্নার জল, সব জল মনে করি হিমালয়ের মাথায় চলে গেল। হিমালয়ের মাথায় তো বরফ থাকে, তাহলে এখন কি হয়, বরফ হচ্ছে গলতে থাকে। বরফ যখন গরমের অংশে আসে, বরফ কি হয়, গলে যায়। আর বরফ গললেই কি হয়ে যায়, বরফ গললে কি হয়, জল হয়। সেই জল গড়িয়ে গড়িয়ে কোথায় আসবে, নদীতে। নদী থেকে ড্যাম, ড্যাম মানে বাঁধ, বাঁধের তলায় থাকে টারবাইন। ড্যামে যখন জল ছাড়বে, টারবাইন ঘুরবে,
বিদ্যুৎ তৈরি হবে, আমাদের বাড়িতে বাল্ব জ্বলবে। ঠিক আছে, তাহলে এখন একটা কথা বলো তো, যদি হ্যাঁ আসলে ব্যাটারিতে স্টোর করা হয়, তা বিদ্যুৎকে স্টোর করা জমা রাখা হয়। আচ্ছা বিষয়টা হচ্ছে যে সূর্য যদি না থাকতো তাহলে নদী, খাল, বিল, পুকুরের জল বাষ্পীভূত হয়ে কি মেঘ হয়ে পাহাড়ের মাথায় যেতে পারতো? পারতো না। ও, তার মানে হচ্ছে যে দেখবে তোমার ছোট বিষয় বলি, মনে করো এক বালতি জল, চুপ চুপ কথা না, এক বালতি জল মনে করো কল চিপে তুললে, তোলার পর বালতি হাতে করে নিয়ে 3 তলায় চলে এলে বা 2 তলার ছাদে এলে, তাতে তোমার কষ্ট হবে কি হবে না? হবে। তোমার ওই জল তুলতে যে কষ্টটা হলো সেই পরিমাণ শক্তি ওই জলের মধ্যে সঞ্চয় করা আছে। মানে যদি তুমি দোতলার ছাদ থেকে জলটা ফেলো, তাই না, এবার যদি সেই জলে টারবাইন ঘোরানো হয় তাহলে আবার সেই পরিমাণ শক্তি তৈরি করা যাবে। বোঝা গেল? আমি বলি, মনে করো তুমি মাটি থেকে জল তুললে, হয়েছে, তাই মাটি থেকে জল তোলার পর তুমি দোতলা বালতি ধরে দোতলার ছাদে নিয়ে এলে, টারবাইন বানাবে বিজ্ঞানীরা বানাবে, তুমি বানাবে কেন? আচ্ছা অবশ্য বাজারে মোটর দিয়ে বানানো যায়, যাই হোক, তাহলে মোটর মোটর তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যে জলটা আমি তুলে আনলাম তাতে আমার কষ্ট হয়নি, শক্তি লেগেছে, তা সেই শক্তিটা জলের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত আছে। বুঝতে পেরেছো? জল যখন নিচে পড়বে তার মাঝখানে যদি মনে করো দু একটা গাছের পাতা টাতা চলে আসে, তাহলে পাতাকে বয়ে নিয়ে চলে যাবে না? তাই পাতাকে নিয়ে যাওয়ার শক্তি কোথা থেকে পেলো? যে তুমি কষ্ট করে তুললে ওই শক্তিটা। আচ্ছা তার মানে হচ্ছে সূর্য যে বাষ্পীভূত করছে তার যদি তাপ লাগছে না, তাহলে সূর্য তাপ শক্তি দিচ্ছে, যার দরুন বাষ্প তৈরি হচ্ছে, তারপরে সম্পূর্ণ চক্রটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা এবার চলেছে বায়ু প্রবাহ, জোয়ার ভাটা কিভাবে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। আচ্ছা বায়ু প্রবাহের ঘটনাটা বলে দিই, কারণ দুদিন পরে বৃষ্টি হবে, তুই ভাবে কি করে হলো। দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের ভারতের ভূখণ্ডের নিচের অংশ, ভি এর মতো দেখতে অনেকটা। আচ্ছা এবার এখানে হয় কি, এই অংশটা মাটি, এটা কি মাটি, কি এটা মাটি, ভূমি। তাহলে মাটি কি হয়, সূর্যের তাপ শোষণ করে, সূর্যের তাপ শোষণ করে, এবার শোষণ করার ফলে কি হয়ে যাবে, এই মাটি গরম হয়ে যাবে, মাটি গরম হয়ে গেলে মাটির বায়ু গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে হালকা বায়ু উপরে উঠে যাবে, ভারী বায়ু এই অঞ্চলে চলে আসবে। বিষয়টা হয় কি, গরমকাল যখন এই সময়টা এই মাটি গরম হতে 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 এত গরম হয়ে যায় এখানকার বায়ু প্রায় শূন্য অবস্থায় চলে আসে, হয়েছে, বায়ু শূন্য অবস্থায় মানে কি, এখানে প্রচুর পরিমাণে গরম বায়ু থাকে আর কি, হয়ে গেল। এবার এখন দেখো আমাদের এখানকার টেম্পারেচার, গড় টেম্পারেচার ধরলে হচ্ছে 42°C হলো, এটা গরম। কিন্তু সমুদ্রে কখনো টেম্পারেচার খুব একটা চেঞ্জ হয় না, সমুদ্রের টেম্পারেচার চিরকালই মনে করো 32°C হয়েছে। এবার বলো তো তাহলে আমাদের ভূভাগ মানে ভারতবর্ষের উপরে যে বায়ু আছে সেটা হালকা না সমুদ্রের বায়ু বেশি হালকা? আমাদের মাটি ভূভাগে বায়ু হালকা, কারণ এটা গরম, তো গরম বায়ু হালকা হয়। ইয়েস, তাহলে এবার বলছি, তাহলে এই বায়ুটা হালকা হয় যেই উপরের দিকে উঠে যাবে, তো এই অংশটা ভরাট করতে কে আসবে? সমুদ্রে থেকে ভারী বায়ু। আচ্ছা এবার বলো তো, সমুদ্রে প্রচুর জল, প্রচুর জল, সূর্যের তাপ দিলে প্রচুর বাষ্প, যখন হাওয়া হবে ওই বাষ্পগুলো বা মেঘগুলো একবারে বয়ে বয়ে আসবে কি আসবে না? তারপরে আমাদের ভূভাগে বৃষ্টি ঘটাবে, তারপরে আমরা ছাদে বের করব। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাটা উঠলো, যদি সূর্য না থাকতো তাহলে আমাদের ভূভাগ গরম হতো না, গরম যদি না হতো তাহলে বাতাসও গরম হতো না, বাতাস উপরে যেতেও না, যদি উপরে না যেত অন্য বাতাস এখানে আসতেও না, তাহলে বৃষ্টিপাত হতো না। ও আচ্ছা, তাহলে মানে এখন দুটো একবার দেখো দুটো জিনিস বলে ফেললাম, সেটা হচ্ছে কি বায়ু প্রবাহ আর বৃষ্টিপাত। তাহলে বায়ু প্রবাহ কি কেন হলো বুঝতে পারলাম, বায়ুর বৈশিষ্ট্য কি উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে চলে আসে, যখন বায়ু হালকা উপরে উঠে যাচ্ছে ওখানে চাপ নেই, নিম্নচাপ, যেখানে বাতাস ভারী সেখানে চাপ বেশি, তাই উচ্চচাপ। আচ্ছা এবার চলেছে জোয়ার ভাটা। আচ্ছা জোয়ার ভাটা সূর্যের জন্য কিভাবে হয় বলো তো? ওই সূর্যের টানে জোয়ার ভাটা হয়, এটা তো জানোই, তাই তো সূর্য আর চাঁদ দুটো একত্রিতই হয়। তাহলে আবার আচ্ছা এবার কে বলবে, কে বলবে, কে বলবে? সায়নী বলবে।
সায়নী, হ্যাঁ ইয়েস, পরিচালন পদ্ধতি। দৈনন্দিন জীবনে সায়নী বলবা সৌরশক্তির প্রত্যক্ষ ব্যবহার। দৈনন্দিন জীবনে আমরা সূর্যের শক্তিকে সরাসরি কিভাবে কাজে লাগাতে পারি? না না, ও পারবে। ও সুজিত, জামা কাপড় শুকানো যায় 1 নাম্বার। সোলার প্যানেলে বিদ্যুৎ তৈরি করা যায়। সোলার, আস্তে আস্তে, এই চিল্লায় না, কানেলে, চুপ চুপ। ধান শোকানো। আচ্ছা, এইটুকুনি হয়ে যাওয়ার পর এত চিল্লাম, এ চুপ, কোনো কথা হবে না। পাকোটাও, দুধি গোটাও, পাকোটাও। আচ্ছা এই শোনো, চুপ চুপ। আচ্ছা, এইটুকু শক্তি পেয়ে গেলাম। এখন এখানে যত রাজ্যের শক্তির কথা বললাম সেগুলো সবই হচ্ছে যান্ত্রিক, মানে যন্ত্র, জড় বস্তুর মধ্যে ছিল। এখন এটা জীবের মধ্যে আসতে হবে। দেখো বিষয়টা হচ্ছে সূর্য তাপ দিচ্ছে বা সূর্য আলো দিচ্ছে। সূর্যের আলো থেকে খাবার বানাতে পারে একমাত্র জীব হচ্ছে গাছ। যে গাছের পাতা সবুজ হয়, গাছের পাতা সবুজ হয় কেন? ওর মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাবার তৈরি করে। এখন আসবো আসবো আসবো, সবাই মিলে বকো না, বকলে হবে না। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ, ইয়েস। আচ্ছা এবার একটা কথা বলো তো, তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে একমাত্র গাছই সূর্যের আলো থেকে খাবার বানায়। তাহলে গাছ হচ্ছে খাবারের উৎপাদক, গাছ হচ্ছে খাবারের। তাহলে গাছকে আমরা কি বলবো? আমরা রান্না করি, গাছকে রান্না করি, ওইভাবে না। তাহলে গাছ হচ্ছে কি পৃথিবীতে উৎপাদক, আর গাছকে যারা খাচ্ছে তাদেরকে আমরা বলবো খাদক। কি বলবো? খাদক। এইবার এইখানে একটা প্রবলেম তৈরি হয়ে গেল। গ্যাস না, ক্লোরোফিল একটা পদার্থ। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সূর্যি মামা। আরে শোনো ভালো করে, মনে করো এই আসবো, ভালো করে শুনবা। এই চুপ 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 চুপ, এরা ভি না, এগুলো ঘাস। এই শোনো, সূর্য আছে, সূর্য আলো দিচ্ছে, সূর্যের আলো গ্রহণ করছে কে? গাছ আর ঘাস জাতীয় বিভিন্ন উদ্ভিদ। তারা নিজেদের পাতায় খাবার তৈরি করছে, হয়ে গেল। এখন দেখো ঘাসকে খাচ্ছে কে? ঘাস খাচ্ছে মনে করো ছাগল। হরিণ। আচ্ছা আচ্ছা, আর না এই কটাই। এই শোনো, তাহলে আমরা পেলাম কি? গাছের পাতা, আসবো সব কটাতেই আসবো। হ্যাঁ এরা খুব বকে ফেলছে, এবার দাঁড় করবো, দাঁড়ো কান ধরে। আচ্ছা এবার দেখো গাছকে খাচ্ছে কে কে? হলো, আসবো আসবো। তাহলে পেলাম যে সবার প্রথমে গাছ খাবার তৈরি করছে, তাহলে গাছকে আমরা কি বলবো? উৎপাদক। কি বলবো? আর গাছকে যারা খাচ্ছে তাদের আমরা বলবো খাদক। এবার একটা কথা বলো তো, হরিণ, ছাগল, গরু এরা গাছকে খেলো, কিন্তু হরিণকে দেখো আবার বাঘ খায়। আসবো, আমি তুই বকো না, আমি জিজ্ঞাসা করবো যাকে সে বলবে। আচ্ছা বলো, ছাগলকে কে খেতে পারে? তুই বলবো শিয়াল। শিয়ালে বাঘ। আচ্ছা তুমি বলো, গরুকে কে খেতে পারে জঙ্গলের মধ্যে? বাঘ খেতে পারে। আচ্ছা সিংহও খেতে পারে। কান ধরে উঠে দাঁড়াও, এই কান ধরে ওঠো, কান ধরে উঠে দাঁড়াও, আমি কিন্তু ওর মধ্যে পিটি দেবো।
পিটাতেই হবে এবার। যা, এটা পড়ে গেল, থাক তাহলে আজ বেঁচে গেলে। যদি তুমি বকেছো তাহলে পিটাবো। আচ্ছা তাহলে গরু কেমন করে সিংহ খায়? খরগোশকে কে খেতে পারে? কুকুর। হ্যাঁ, আর আর ঘাস ফড়িং ব্যাং। আচ্ছা, আসবো আসবো আসবো। কি গো? ছেলে খায়। আচ্ছা এবার একটা কথা বলো, আমি আসবো। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রথমে দেখো খাদকের মতো অনেক কিছু পেলাম, হরিণ ছাগল এরা সবাই ঘাস পাতা খাচ্ছে, আর এরা যে ঘাস পাতা খেলো এদেরকে আবার বাঘ সিংহ শিয়াল খেয়ে নিচ্ছে। তার মানে কি এখানে খাদকের অনেক টাইপ পাওয়া যাচ্ছে। তাহলে যারা সবার প্রথমে ঘাস খেলো তাদের আমরা কি বলবো? প্রথম শ্রেণীর খাদক। আর যারা বাঘ সিংহ শিয়াল যারা প্রথম শ্রেণীর খাদকদের খেলো তাদের কি বলবো? দ্বিতীয় শ্রেণীর খাদক। আসবো তুমি যদি আমাকে বলতে দাও, অত বকবা না, চুপ হয়ে গেছে। এবার বলছো, এবার দেখা গেলো যে এই যে ঘাস ফড়িংকে ব্যাং খেলো, ব্যাংকে আবার কে খাচ্ছে? সাপ খেয়ে নিচ্ছে। আবার সাপকে দেখা যাচ্ছে ময়ূর খেয়ে নিচ্ছে। কি বলো? এবার যেই আমি সাপে চলে গেলাম, ভালো করে দেখবা, দেখবা যে ঘাস ফড়িং থেকে ব্যাং খেলো, ব্যাংকে সাপ খেলো, সাপকে ময়ূর খেলো। আচ্ছা ময়ূরকে আবার বাঘ খেয়ে নেয়, হলো। আচ্ছা শোনো, তোমাদের বাঘের পরের স্টেপ কিছু নেই, বাঘ তোমাদের সিলেবাসে বাঘই সবার লাস্টে আছে, কিন্তু বাঘের পরে বাঘকে আর কেউ খায় না। না না না, হ্যাঁ ওটা হতে পারে, বাঘ যখন মরে যায় বাঘকে শকুন কাক এরা খায়। আর বাঘের যে হাড্ডি গুড্ডি গুলো থাকে বা যা মাংস মাংস লেগে থাকে সেগুলো মাটির সঙ্গে ধীরে ধীরে মিশে যায়। মানে এই যে ঘাস ছিল, ঘাস তো শুধুমাত্র সূর্যের আলো নিয়ে বড় হয়নি, এ মাটি থেকে সারও নিয়েছিল, বিভিন্ন পদার্থও নিয়েছিল। তাহলে বাঘ যখন মরবে মাটির মধ্যে মিশে যাবে, মাটি তার শরীরের যে মাংস টাংস গুলো ছিল সবগুলো মাটির মধ্যে, মাটির উপাদানকে আরো উর্বর করে তুলবে, মানে মাটিতে সার দেবে। হ্যাঁ, কয়লা, হ্যাঁ ওটা ফসিল হলে, হ্যাঁ হাড়গুলো সার হিসেবে ব্যবহার হয়। আচ্ছা নিশানের প্রশ্নটা শুনি, নিশান তাড়াতাড়ি বলবো। ময়ূরকে সর্বোচ্চ শ্রেণী বলিনি তো, আমি বললাম বাঘকে সর্বোচ্চ শ্রেণী বললাম। মানে দেখো এবার প্রশ্ন হচ্ছে কখন সর্বোচ্চ হবে কখন হবে না। মনে করো কোন একটা জঙ্গলে বাঘ নেই, ঘাস আছে, ঘাস ফড়িং ব্যাং সাপ আর ময়ূর আছে, তাহলে ময়ূরকে কেউ খাচ্ছে না, তো সেখানে ময়ূর সর্বোচ্চ। ওইসব বাদ দিলাম, আসবো একটা কোশ্চেন পরে। দেখো যে সূর্য থেকে শক্তি এলো কোথায়? গাছে। গাছ থেকে শক্তি গেল ঘাস ফড়িং এ, ঘাস ফড়িং থেকে শক্তি গেল ব্যাঙে, ব্যাং থেকে শক্তি গেল। তার মানে কি শক্তি একটা শিকলের মতো চেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে না? তাই এই চেনকে বাংলা ভাষায় বলা হয় কি? শৃঙ্খল। কি বলা হয়? আর যেহেতু এখানে খাদ্য খাবারের কথা বলা হচ্ছে, তাহলে এই যে ঘটনাটা এখানে পেলাম একে আমরা কি বলবো? খাদ্য শৃঙ্খল। এবার খাদ্য শৃঙ্খলে একটা গন্ডগোল হয়ে গেল। খাদ্য শৃঙ্খলে সাপ ব্যাং খুঁজতে বেরোলো, সাপ ব্যাং খুঁজছে 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 ধীরে ধীরে গর্ত চলে এসছে, গর্তের মধ্যে ঢুকে দেখা যায় খরগোশে যদি ধরে খরগোশ খেয়ে নিল। বলতে পারলাম। এবার বাঘ ময়ূর খেতে বেরোইছে, ময়ূর খেতে বেরোতে গেলে যে খরগোশ, তাহলে খরগোশ খেয়ে নিল, কি মুশকিল। এবার সিংহ গরু খেতেই বেরিয়েছিল, কিন্তু পেয়ে গেল ছাগল, পেয়ে গেল ছাগল খেয়ে নিল। আবার দেখলো ছাগলের সঙ্গে হরিণ ফ্রি। তার মানে বোঝা যাচ্ছে কি? দেখা যাচ্ছে দেখো, আচ্ছা ভালো করে দেখো, ভালো করে দেখবো, ভালো করে দেখো যে আচ্ছা ময়ূর আবার ব্যাং খায় জানো তো, ময়ূর আবার ব্যাং খেয়ে নেয়। তার মানে ভালো করে দেখবা, তাহলে এরা কে ছিল? ঘাস ফড়িং ছিল না, না এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক ছিল, তাহলে ব্যাং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, সাপ ছিল তৃতীয় শ্রেণীর, ময়ূর ছিল চতুর্থ শ্রেণীর, আর বাঘ ছিল সর্বোচ্চ। কিন্তু দেখো ময়ূর তার মানে কি করে তার আগের শ্রেণীকেই খাবে নিশ্চয়ই, কিন্তু সেটা হলো না। ময়ূর একদম প্রথম থেকে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে তুলে খেয়ে নিচ্ছে। তার মানে দেখা যাচ্ছে কি একটা জায়গার মধ্যে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল পরস্পরের মধ্যে জড়িয়ে যাচ্ছে, পরস্পরের মধ্যে জ্বলে যাচ্ছে। এবার তৈরি হচ্ছে খাদ্য জাল। কি তৈরি হচ্ছে? খাদ্য জাল। যখন সুতোগুলো পরস্পর জড়িয়ে যায় কি তৈরি করে? জাল তৈরি করে, তাই তো? তাহলে এখানে খাদ্য শৃঙ্খল গুলো যখনই কোনো একটা
আচ্ছা এটা বলে পুষ্টি স্তর। হ্যাঁ বলো। বেজিকে মানুষ খেয়ে নেয়, বাঘ খায়, কামড় মেরে ধরে খেয়ে নেয়। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি শোনো, এই আসছে, আসবো আসবো আসবো, এই শোনো, ঘাস ফড়িংকে ব্যাং খেলো, তাহলে ব্যাং ছোট থেকে ঘাস ফড়িং খাচ্ছিল না, তাহলে ব্যাং ছোট ছিল, ঘাস ফড়িং খেয়ে খেয়ে বড় হয়ে গেল, তাহলে ব্যাঙের কি ঘটলো? পুষ্টি। তো এইগুলোকে এক একটা স্তরকে বলা হয় পুষ্টি স্তর। কি বলা হয়? পুষ্টি স্তর। তাহলে যখন খাদ্য শৃঙ্খলের এক পুষ্টি স্তরের জীব অন্য বিভিন্ন মানে বিভিন্ন পুষ্টি স্তর থেকে খাদ্য গ্রহণ করে, দিয়ে সেভাবে যে খাদ্য জালকাকার মতো অবস্থান করে সেটাকে আমরা কি বলবো? শক্তির প্রভাবে যে জালকাকার মতো অবস্থান করে তাকে আমরা কি বলবো? খাদ্য জাল। তোমাদের বইতে খাদ্য জাল বলার সঙ্গে সঙ্গে যারা পরীক্ষার সময় বইয়ের মতো সুন্দর একটা 4-5টা খোপ এঁকে খাদ্য জাল এঁকে দেবে সে ফুল নাম্বার পাবে। দেখা গেলো সুদীপ্ত খাদ্য জাল আঁকলো কিন্তু অরিত্র খাদ্য জাল আঁকলো না, তাহলে স্যার বাধ্য হবে অরিত্রকে 2-এ 1 দিতে, কারণ তাহলে সুদীপ্ত নাম্বারটা বাড়াবে কোথায়? ও তো এক্সট্রা লিখেছে, তাই না? কথা বললাম। তার মানে কি করতে হবে? যেখানে ছবি দেওয়া যাবে সেখানে ছবি দিতে হবে। তুমি বলো। স্যার বলছি যে মই তো স্যার সাপে খায়, সাপের ভেতরে তো স্যার বিষ থাকে, তাহলে মই তাহলে মই কেন স্যার মরে না? আসলে কি বলতো, আমরাও যদি সাপ ধরে খেয়ে নিই আমরাও মরবো না। বিষয়টা হচ্ছে যে সাপের যে বিষ আছে সেটা আমাদের রক্তের সঙ্গে বিক্রিয়া করে, পেটের মধ্যে যে হজম করার জিনিসপত্র আছে তার সঙ্গে বিক্রিয়া করে না। মানে সাপের বিষ হচ্ছে সাপের থুতু বা লালা। সাপ ইঁদুরকে কামড়ে দেয়, ইঁদুরের শরীরে লালা ঢুকে যায়, তাহলে ইঁদুর হচ্ছে জ্যান্ত থেকে সেদ্ধ হতে শুরু হয়ে যায়। সাপ যখন খায় অর্ধেক হজম হওয়া খাবারই খেয়ে নেয়। হ্যাঁ আমাদের দেশে একটা কমান্ডো আছে, মানে আর্মির মানুষ আছে যাদের বলা হয় কোবরা। শুধু জ্বালাতন করে মানুষকে। আচ্ছা আমাদের পড়া মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ বলো। কোবরা, কোবরা কমান্ডো, ওরা মানে জঙ্গলে যায় দিয়ে সাপ খোপ ধরে খেয়ে নেয়, মানে ওদেরকে ট্রেনিং দেওয়া সেভাবে, মানে যদি জঙ্গলে 2-3 দিন খেতে না পায় কি খাবে? সাপ ধরে সাপ খেয়ে নেবে, চাবে সব খেয়ে নেবে। কুকুরকে জঙ্গলে বাঘ খেয়ে নেয়। নাগাল্যান্ডের লোকরা কুকুরকে বলে, তুমি কুকুর খেও। আচ্ছা সুদীপ্ত বলবে আমাকে, দেখো আজ পর্যন্ত গাড়ি কিসে চলছে? পেট্রোলে আর ব্যাটারিতে। এবার তুমি বলবা পেট্রোল একবার জ্বলে গিয়ে তুমি বসে পড়ো, পেট্রোল আর ডিজেল একবার পুড়ে গেল, সেটা কি আর তৈরি হবে? তাহলে পেট্রোল ডিজেলকে আমরা কি বলবো? অনবীকরণযোগ্য শক্তির উৎস, মানে যে শক্তির উৎস একবার শেষ হয়ে গেলে নতুন করে তৈরি করা যাবে না। কয়লা, কেরোসিন এগুলো কি একবার শেষ হয়ে গেলে তৈরি করা যাবে? যাবে না। কিন্তু ভাবো তুমি গাছের পাতা, ঘুঁটো, কাঠ, না না মোম না, তাহলে এগুলো একবার কি হয়ে গেলো, এগুলো যদি আমরা একবার জ্বালিয়েও ফেলি গাছ থেকে আবার পেয়ে যাব। আর একটুখানি ভালো করে যদি বলি সোলার প্যানেল থেকে সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটা শক্তি, মানে জোয়ার ভাটা তো হবেই, সেই শক্তিগুলো কখনো শেষ হবে? হবে না। তাহলে এগুলোকে আমরা বলবো কি নবীনকরণযোগ্য শক্তি। কি বলবো? নবীকরণযোগ্য। তার মানে শক্তির উৎস ক ধরনের? এক ধরনের ইয়েস। সে তো তাহলে তো মানুষই থাকলো না, তাহলে শক্তি নেই কি হবে? আচ্ছা যখন বিষয়টা হচ্ছে কি যে শক্তিকে একবার চুপ 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 যে শক্তি উৎসকে একবার ব্যবহার করে ফেললাম যেটা পৃথিবী তৈরি করা সম্ভব নয় তাকে আমরা কি বলবো? অনবীকরণযোগ্য শক্তি। আর যে শক্তির উৎস কখনো শেষই হবে না সেটাকে আমরা কি বলবো? নবীকরণযোগ্য শক্তি। এবার উদাহরণ দিয়ে দিবা। অনবীকরণ শক্তির উৎস হচ্ছে কি কাঠ, কয়লা, খনিজ তেল। হয়ে গেল। হ্যাঁ না না কাঠ কয়লা না, খনিজ তেল, পেট্রোলিয়াম ইত্যাদি। আরেকটা কি পেলাম?
নবীকরণযোগ্য হচ্ছে কাঠ, কয়লা, ঘুঁটো ইত্যাদি। আচ্ছা আরেকটা জিনিস, অনবীকরণ শক্তি তেল, পেট্রোলিয়াম, কেরোসিন এগুলো যদি আগুন জ্বালানো হয় ধোঁয়া হয়, পরিবেশ দূষণ হয়, কিন্তু সোলার প্যানেলে পরিবেশ দূষণ হয় না, জোয়ার ভাটা শক্তিতে পরিবেশ দূষণ হয় না। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন, তুমি বলো, তুমি মনে করো ও বলবে, ধরো একটা ঘাস জমি আছে, মনে করো একটা মাঠ, অনেক বড় মাঠ, ধান ক্ষেত, ধান ক্ষেতে কোনো বড় গাছ নেই ধরে নিলাম, তুমি বলো ধান ক্ষেতের একটা খাদ্য শৃঙ্খল আমাকে বলবা, মানে মাঠের একটা খাদ্য শৃঙ্খল, তাই মাটির উৎপাদক কি হবে? ঘাস হবে। তাহলে ঘাসকে কে খেতে পারবে? ঘাস ফড়িংকে কে খেতে পারবে? ব্যাঙকে কি খাবে? সাপকে কে খেতে পারে? সাপকে খাওয়ার মতো ওখানে লোক নেই, তাহলে এটা খাদ্য শৃঙ্খল পাওয়া গেল। হ্যাঁ শিয়াল, মাঠে শিয়াল থাকবে, তাই শিয়াল খেতে পারে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, বেজিও থাকতে পারে, ভালো কথা বলেছে। এবার একইভাবে আমি যদি 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 বলি জলাশয়ের খাদ্য বাস্তুতন্ত্র বললো থাকে, সব কে নেই। আচ্ছা এবার বলো তো, যদি আমি জলাশয়ের কথা ভাবি তাহলে কি হবে? তাহলে জলাশয়ের, হ্যাঁ জলাশয়ের খাদ্য উৎপাদন হচ্ছে শ্যাওলা। শ্যাওলাকে না না না, শ্যাওলাকে একটা খায় ছোট ছোট পোকা, যাকে বলা হয় জু প্লাংটন। এই তুমি এখানে বসো, জ্বালাচ্ছ কেন ওকে? কত সুন্দর ভালো মেয়ে, দেখতে পাচ্ছ না? আচ্ছা এবার বলো জু প্লাংটনকে কে খাবে? ছোট ছোট মাছ। আর ছোট ছোট মাছকে বড় বড় মাছ খেয়ে নেবে। Yes. না, এই হয়ে গেছে। তাহলে আজকে পড়া এইটুকুনি, খুব ভালো লাগলো, আপনারা আসতে পারেন। এই মেয়েগুলো আগে যাও, ওরম না, এই শোনো লাইন বাই লাইন যাও, আস্তে আস্তে যাও, একটা একটা করে চলবে।